আজকে আমাদের আলোচ্য বিষয় ম্যাগনেটিক এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট, তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া। দেখো, আমরা ইলেকট্রোস্ট্যাটিক, কারেন্ট ইলেকট্রিসিটি দুটো চ্যাপ্টার আমাদের পড়া হয়ে গিয়েছে। আশা করি তোমরাও নোট ডাউন করে নিয়েছো, তোমরাও পড়া তোমাদের হয়ে গিয়েছে। আমরা আজকে এই চ্যাপ্টারটা, অর্থাৎ এই চ্যাপ্টার বলা ভুল, টপিক ম্যাগনেটিক এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট, তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়ার প্রথম পার্টটা আজকে করব। দেখো, ম্যাগনেটিক এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট, তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া, বিষয়টা কি? বিষয়টা হলো এই যে কোনো একটা তড়িৎ পরিবাহী, তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে। তাহলে যদি একটা তড়িৎ প্রবাহ হয় কোনো একটা তড়িৎ পরিবাহীর মধ্য দিয়ে, তাহলে তার পারিপার্শ্বিকে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। When a current is passing through a conductor, then a magnetic field is produced in its surrounding. এই বিষয়টা আমাদের এখানে পড়তে হবে। এই এক্সপেরিমেন্ট বা এই বিষয়টা পড়তে গেলে আমরা কি বুঝি? আমাদের বাড়িতে যে ইলেকট্রিক তার থাকে, তার নিচে যদি আমরা একটা ম্যাগনেটিক কম্পাস রেখে দিই, তাহলে কি এটা দেখতে পাবো? না, কারণ সেখানে ইনসুলেশন আছে। তাহলে এই পরীক্ষাটা করার জন্য বা এই তড়িৎ প্রবাহের ফলে চৌম্বক ক্রিয়ার প্রভাব বোঝার জন্য আমরা প্রথমে কিছু অবজারভেশন বা পর্যবেক্ষণ করব, যেটা ওরস্টেড করেছিলেন, বায়োসেভার্ট করেছিলেন, গাউস করেছিলেন। তো সেই রকম ভাবে আমরা প্রথমে কিছু ওরস্টেডের এক্সপেরিমেন্টের আউটকাম দেখব। তোমরা জানো অ্যাম্পিয়ারের সন্তরণ নীতি তোমরা পড়েছিলে, সেই জিনিসগুলো আগে আমরা অবজারভেশন করি। A magnetic compass shows deflection when placed near a current carrying wire. একটা তড়িৎবাহী তারের কাছে যদি আমি একটা ম্যাগনেটিক নিডলকে রাখি, চুম্বক শলাকা, যার নর্থ সাউথ ডিরেকশন রয়েছে, এই চুম্বকটাকে রাখলে দেখবো তার ডিফ্লেকশন হচ্ছে। তাহলে ডিফ্লেকশন হচ্ছে মানে বিক্ষেপ হচ্ছে। একটা চুম্বক শলাকা কেন বিক্ষেপ হয় না? কাছাকাছি কোনো একটা বার ম্যাগনেট আনলে তার বিক্ষেপ হতে পারে। তাহলে একটা চুম্বক শলাকা এই কারণেই বিক্ষিপ্ত হয় যে সেখানে একটা ম্যাগনেটিক ফিল্ড রয়েছে। ফর দ্য এক্সিস্টেন্স অফ এ ম্যাগনেটিক ফিল্ড, এ ম্যাগনেটিক নিডল ইজ ডিফ্লেক্টেড। চুম্বক শলাকা বিক্ষিপ্ত হয়। তাহলে এখানে তো কোনো ম্যাগনেটিক ফিল্ড দেখতে পাচ্ছি না এর চারদিকে। এখন তুমি বলতে পারো যে আর্থ ম্যাগনেটিজম, হ্যাঁ, আর্থ ম্যাগনেটিজমের জন্য ও তো নর্থ সাউথ মুখ করে থাকবে, তার থেকে কেন বিচ্যুত হচ্ছে? তাহলে আমরা ধরে নিতে পারবো যে এই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড ডেফিনেটলি তৈরি হয়েছে। তাহলে এখানে আমরা কি লিখেছি? যে ম্যাগনেটিক কম্পাস ইজ ডিফ্লেক্টেড ডিউ টু এ ম্যাগনেট। একটি চুম্বকের অবস্থিতির জন্য এক চুম্বক শলাকাটি বিক্ষিপ্ত হয়। তাহলে ম্যাগনেটিক ফিল্ড যদি সারাউন্ডিং এ থাকে তবেই তো চুম্বক শলাকাটা বিক্ষিপ্ত হবে, কিন্তু এখানে কোনো বার ম্যাগনেট নেই। তাহলে নর্মাল আর্থ ম্যাগনেটিজমের জন্য এই নর্থ সাউথ দিকে মুখ করে থাকার কথা উচিত, অ্যালং নর্থ সাউথ থাকা উচিত ছিল, কিন্তু সে তার ডিফ্লেকশন হলো। সো এ কারেন্ট ক্যারিং ওয়্যার প্রডিউসেস এ ম্যাগনেটিক ফিল্ড অ্যারাউন্ড ইট। তাহলে এখান থেকে আমরা কি ধারণা পেলাম, কি আমাদের ইনফারেন্স হলো? যে এই যে কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, এই কারেন্ট ক্যারিং কন্ডাক্টর তার পারিপার্শ্বিকে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করেছে। দেখি আর একটা, when a charge is placed near a current carrying wire, একটা চার্জকে যদি আমরা এর মধ্যে এখানে যদি ফিক্সড করে রেখে দিই, তাহলে কি হবে? একটা চার্জকে যদি রাখি তাহলে কি হবে? নো এফেক্ট অন চার্জ ইফ ইট ইজ অ্যাট রেস্ট। যদি চার্জটা দাঁড়িয়ে থাকে তাহলে তার উপর কোনো প্রভাব পড়বে না, মানে সে দাঁড়িয়ে থাকবে। সরি, কিন্তু দ্য চার্জ উইল এক্সপিরিয়েন্স এ ফোর্স হোয়েন ইট ইজ ইন মোশন। কিন্তু চার্জটা যখন গতিতে থাকবে তখন তার উপর একটা বল প্রয়োগ করবে। এবার চার্জ গতিতে আছে, তাহলে তার উপর বল প্রয়োগ করছে, কিন্তু চার্জ যখন দাঁড়িয়ে আছে
তাহলে তার উপর বল প্রয়োগ করছে না। সো দেয়ার মাস্ট বি এ ফোর্স অন দ্য চার্জ ডিউ টু কারেন্ট ক্যারিং ওয়্যার। তাহলে ডেফিনেটলি এই ফোর্সটা যে তৈরি হলো সে কে দিল না কারেন্ট ক্যারিং কন্ডাক্টর দিল। দিস ফোর্স ক্যানট বি ডিউ টু ইলেকট্রিক ফিল্ড। এটা ইলেকট্রিক ফিল্ডের জন্য হতে পারে না। কেন হতে পারে না? কারণ একটা স্ট্যাটিক চার্জ তো ইলেকট্রিক ফিল্ড তৈরি করে, যেটা আমরা ইলেকট্রোস্ট্যাটিকে পড়েছি। This force cannot be due to an electric field, as electric field would have been active when the charge is at rest. তাহলে এ যখন রেস্টে রয়েছে তাহলে এর ওপর কোন রকম বল নেই। তাহলে এ যখন রেস্টে রয়েছে তাহলে এ কোনো রকম ভাবে এর ওপর কোনো বল ক্রিয়া করছে না। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড এর ওপর ইলেকট্রিক ফিল্ড কোনো রকম অ্যাক্ট করছে না। এই বল তড়িৎ ক্ষেত্রের জন্য তৈরি নয়, কারণ আধার স্থির থাকলেও তড়িৎ ক্ষেত্র তৈরি হতো। So this force is due to the magnetic field which acts only on the moving charge. একটা ম্যাগনেটিক ফিল্ড কার উপর ক্রিয়া করে? যখন আধান চলমান হয়। আগেরটা আমরা করেছিলাম ম্যাগনেটিক মেটাল, এখানে আমরা করলাম চার্জ। যখন চার্জ মুভেবল হয়, চার্জ যখন চলমান হয়, তখনই তার উপর চৌম্বক ক্ষেত্র বল প্রয়োগ করতে পারে। তাহলে কি বললাম আমরা? সুতরাং এই বল চৌম্বক ক্ষেত্রের জন্য তৈরি হয় যা চলমান আধানের উপর ক্রিয়াশীল, চলমান আধানের উপর ক্রিয়া করে। এইবার দেখো যে তুমি একটা ম্যাগনেটিক ফিল্ডকে কি করে চিনবে। মানে ম্যাগনেটিক ফিল্ড চিনবে মানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন নির্ণয় করতে হবে। তো কিভাবে করবে না, প্লেস ইওর থাম অফ ইওর রাইট হ্যান্ড অ্যালং দ্য ডিরেকশন অফ দ্য কারেন্ট। যেদিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, ধরো এই পেনটা বরাবর যদি তড়িৎ প্রবাহ হয়, তোমরা বুড়ো আঙুলটাকে সেই বরাবর রাখো, এই যে বুড়ো আঙুলটাকে এই বরাবর রাখো, and curl your remaining fingers in the direction in which you curl the fingers gives the direction of the magnetic field at that point. মনে করো তোমার বুড়ো আঙুলটাকে এখানে রেখেছো আর একটা পয়েন্ট এখানে আছে, তাহলে বুড়ো আঙুলটাকে রাখলে বাকি আঙুলগুলোকে কার্ল করবে, যেদিকে বাঁকাবে। ধরো পয়েন্টটা এখানে রয়েছে, তার মানে এদিকে বাঁকাচ্ছ, তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা এখন তোমাদের দিকে। আবার যদি মনে করো পয়েন্টটা এদিকে থাকে, তাহলে বুড়ো আঙুল এখানে রাখলাম, কার্ল করলাম, তাহলে পয়েন্টটা এখন আমার দিকে, মানে এই দিকে বোর্ডের বরাবর। তাহলে ম্যাগনেটিক ফিল্ড কি বলছে না, তুমি ডান হাতের বুড়ো আঙুল সবসময় রাইট হ্যান্ড থামটাকে তুমি অ্যালং দ্য কারেন্ট রাখো। অ্যালং দ্য কারেন্ট রাখলে কি হবে, যে পয়েন্টটা চাইছো সেই পয়েন্টের দিকে তোমার বাকি আঙুলগুলোকে কার্ল করো, মানে গোল করো। যখনই গোল করবে সেই পয়েন্টে যেখানে তোমার পয়েন্ট আঙুলগুলো কার্ল হবে, সে ম্যাগনেটিক ফিল্ড ডিফাইন করবে। ধরো এইদিকে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর যাচ্ছে, এই যে হাতটা নিয়ে তুমি যদি ম্যাগনেটিক ফিল্ডটাকে কার্ল করো, যেদিকে কার্ল করবে, যেখানে কার্ল করবে, যে পয়েন্টটা আছে তার রেসপেক্টে কার্ল করতে হবে, তবেই তুমি ম্যাগনেটিক ফিল্ড পাবে। আরেকবার দেখো যে এটা হচ্ছে কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, তাহলে এর ওপর এটা হচ্ছে কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, এর ওপর তোমার বুড়ো আঙুল রাখবে, রেখে যদি যেখানে পয়েন্টটা থাকবে সেই পয়েন্টটা যেখানে থাকবে এখানে যে কারেন্টটা যেদিকে প্রবাহিত হচ্ছে, তোমার হাতটা যেদিকে রাখবে, এই যে কার্ল করবে যেখানে, সেখানেই ম্যাগনেটিক ফিল্ড আমরা পাবো। আশা করি এই ভিডিওগ্রাফিটা দেখলে, এটা দেখলে নিশ্চিতভাবে তোমরা বুঝতে পারবে। এখানে কারেন্ট যাচ্ছে, এখানে বুড়ো আঙুলটা তুমি কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের উপর রাখো এবং তোমার হাতটাকে কার্ল করো। এটা খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা পড়ার আগে, কারণ ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন যদি না ভালো করে বুঝতে পারো তাহলে কিন্তু সমস্যা হবে। ধরো এখান থেকে কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, এই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের উপর ডান হাতের বুড়ো আঙুল রাখবো, রেখে যে পয়েন্টে আছে সেই পয়েন্টে আমরা কার্ল করব। যেমন ধরো এইটা তোমার ডান হাতের বুড়ো আঙুল, সবাই এটা প্র্যাকটিস করো,
এ পয়েন্ট আছে কোথায়, তাহলে ডান হাতের বুড়ো আঙুল রাখলে কার্ল করবে হাতটা, দেখো ওপরের দিকে, মানে তোমাদের দিকে চলে যাচ্ছে। এটা হচ্ছে আউটওয়ার্ড বি। আউটওয়ার্ড বি মানে হচ্ছে এই যে বোর্ডের সঙ্গে পারপেন্ডিকুলার, বাইরের দিকে। এবার দেখো ডান হাতের বুড়ো আঙুল রেখেছি এইখানে পয়েন্ট, তাহলে আমার ডান হাতের বুড়ো আঙুল আর বাকি আঙুলগুলো কার্ল করলে কোথায় যাচ্ছে, ভিতরের দিকে, তাহলে এখানে হয়ে যাচ্ছে কি, ইনওয়ার্ড। আর যদি ডান হাতের বুড়ো আঙুল রাখি, আঙুলগুলোকে ঘুরিয়ে পি এর দিকে আনলে কোথায় যাচ্ছে, আউটওয়ার্ড। এবার মনে করো একটা কারেন্টটা কোথায় যাচ্ছে, কারেন্ট কামিং আউটওয়ার্ড, মানে বাইরের দিকে আসছে। এইরকম ভাবে কন্ডাক্টরটা আছে, কারেন্ট বাইরের দিকে আছে, তাহলে তোমার বুড়ো আঙুল থাকলো এই দিকে, তোমার পি পয়েন্টটা কোথায় আছে, এই দিকে, তাহলে কার্ল করলে কোথায় যাবে, ম্যাগনেটিক ফিল্ডটা এই বোর্ডের উপর পারপেন্ডিকুলার, দেখো পি এর উপর পারপেন্ডিকুলার। কারেন্ট যাচ্ছে এর নিচের দিকে, তাহলে তোমার বুড়ো আঙুলটাকে এই দিকে রাখতে হবে। কোথায় আছে, বি কোথায় আছে, এই দেখো এখানে যদি বুড়ো আঙুল রাখি, তাহলে পি পয়েন্টের দিকে কার্ল করলে বিটা কোথায় হবে, নিচের দিকে হবে। এটা বারবার অনুশীলন করলে তোমরা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন এই চারটে ওয়েতে তোমরা প্র্যাকটিস করো, দেখবে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন বের করাটা তোমাদের কাছে কোনো সমস্যাই হয়ে দাঁড়াবে না। ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটির ইউনিট কি না, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি ইউনিট হচ্ছে নিউটন অ্যাম্পিয়ার মিটার ইনভার্স। এটাকে আমরা বলি টেসলাকে আমরা বলি ওয়েবার পার মিটার স্কোয়ারও বলা হয় টেসলা না হলে ওয়েবার পার মিটার স্কোয়ার। এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি, যেটা যে এই যে ফরম্যাটটা, অর্থাৎ এই যে ইউনিট মেথডটা, এই ইউনিট মেথডটা আমরা এসআই দিয়েই করছি সাধারণত, মানে প্রায় 98% কেসে আমরা এই স্তরে এসআই ইউনিটই ব্যবহার করার চেষ্টা করব। আর পারমিয়াবিলিটি, যেমন আমরা পারমিটিভিটি করেছি, এখানে তেমনি পারমিয়াবিলিটি μ0 = n মানে নিউটন বাই অ্যাম্পিয়ার স্কয়ার, নিউটন অ্যাম্পিয়ার টু দি পাওয়ার -2। আমরা ইলেকট্রোস্ট্যাটিকে করেছিলাম এপসাইলন নট, এখানে করছি μ0। চলো এবার আমরা অ্যাপ্লিকেশন করব, যে ম্যাগনেটিক ফিল্ড আমরা বের করব ডিউ টু এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, যেটা কিনা বায়োসেভার্ট ল দিয়ে আমরা করব। 1 মিনিট একটু দাঁড়াও। এটা তো আমরা পড়লাম। এবার বায়োসেভার্ট ল কি বলে না, বায়োসেভার্ট ল হচ্ছে এইটাই, যে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর তার যদি ক্ষুদ্র দৈর্ঘ্য হয়, সেই ক্ষুদ্র দৈর্ঘ্যে আমরা যে ম্যাগনেটিক ফিল্ডটা পাই সেটা কি, ডিবি = μ0/4 পাই আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। ডিবি = μ0/4 পাই আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। এটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। তোমরা বায়োসেভার্ট ল বইতেও পড়েছো, দেখেছো, হয়তো একটু পড়ে নেবে বইতে। বায়োসেভার্ট ল এর আমরা অ্যাপ্লিকেশন করছি একটা সসীম দৈর্ঘ্যের তার, পরিবাহী তার কর্তৃক চৌম্বক ক্ষেত্র। ডিউ টু স্মল লেংথ ডিএল, এখানে আমরা একটা ক্ষুদ্র দৈর্ঘ্য নিয়েছি ডিএল, এইখানে একটা ক্ষুদ্র দৈর্ঘ্য নিয়েছি ডিএল। এই ডিএল এগুলো সব অ্যাপ্লিকেশন অফ বায়োসেভার্ট ল। ডিউ টু স্মল লেংথ ডিএল দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাট পি ডিবি, এই দেখো এইখানে ম্যাগনেটিক ফিল্ড আমার চাই, এটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, এটা হচ্ছে ডিএল লেংথ, তাহলে আই ডিএল সাইন, এখানে কত দেখো, এই অ্যাঙ্গেলটাকে আমি থিটা ধরেছি, তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 মাইনাস থিটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে φ1 আর এটা হচ্ছে φ2। দেখো আমি অ্যারো দিয়ে দিয়েছি, কারণ মেজারমেন্ট একটি ওপরের দিকে হয়, একটা নিচের দিকে হয়। তাহলে এটা হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা যদি থিটা হয় এটা 90 ডিগ্রি মাইনাস থিটা বাই আর স্কোয়ার। তাহলে ডিবি = μ0/4 পাই আই ডিএল সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা বাই আর স্কোয়ার। এখানে ট্যান থিটা = কি হবে, L/A। ট্যান থিটা = L/A, L = A ট্যান থিটা। একে ডিফারেন্সিয়েট করি আমরা, ডিএল এ ট্যানকে ডিফারেন্সিয়েট করলে sec স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা। আর এই যে জায়গাটা আমরা এ ধরেছি,
এই জায়গাটা আমরা আর ধরেছি, এটা থিটা ধরেছি। দেখো ভূমি বাই অতিভুজ, বেস বাই হাইপোটেনাস ইকুয়াল টু কস থিটা, এ বাই আর ইকুয়াল টু কস থিটা, তাহলে আর ইকুয়াল টু এ সেক থিটা। এবার আমরা এই ভ্যালুগুলো এখানে পুট করব। dv equal to mu 0 by 4 pi I sec square theta d theta into cos theta a square sec square theta। তাহলে dv equal to কি দাঁড়ালো, mu 0 by 4 pi I, এখানে একটা a কেটে গেছে, I by a sec square theta কেটে গেছে, cos theta d theta। তাহলে টোটাল ম্যাগনেটিক ফিল্ড কি হবে, b equal to ইন্টিগ্রেশন dv। তাহলে ইন্টিগ্রেশন ডিবি মানে এই জিনিসটাকে পুরো ইন্টিগ্রেট করব, মিউ 0 বাই 4 পাই আই বাই এ কস থিটা। এবার এখানে হচ্ছে থিটা 2 আর থিটা 1, থিটা 2 আর থিটা 1 কেন বলো তো এখানে আমরা এটা করলাম, লক্ষ্য করো এখানে থিটা 2টাকে আমরা উপরের দিকে মেপেছি, থিটা 1টাকে উপরের দিকে মেপেছি, থিটা 2টাকে নিচের দিকে মেপেছি। এই জন্যই আমরা থিটা 2 আর এটা হচ্ছে মাইনাস থিটা 1। তাহলে কসকে যখন ইন্টিগ্রেট করবো আমরা পাবো সাইন থিটা, তাহলে উপরেরটা হচ্ছে ফাই 2, নিচে হচ্ছে ফাই 1। তাহলে বি ইকুয়াল টু মিউ 0 বাই 4 পাই আই বাই এ, এইটা প্রথম ভ্যালু বসাই, কারণ মাইনাস সাইন ফাই 1, এখানে তো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট হবে, সেখানে সাইন ফাই 2 প্লাস সাইন ফাই 1 হবে। এবার মনে করো যদি তারটা অসীম দৈর্ঘ্যের হয়, অসীম দৈর্ঘ্য মানে বিরাট বড় দৈর্ঘ্য, তাহলে এখান থেকে আমি ধরো পয়েন্ট লেংথ টানছি, এইটা টানছি, দেখো ফাই 1 আর ফাই 2টা অলমোস্ট 90 ডিগ্রির কাছাকাছি এসে গেছে। তাহলে ফাই 1 ইকুয়াল টু ফাই 2 ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে মিউ 0 বাই 4 পাই আই বাই এ সাইন 90 ডিগ্রি প্লাস সাইন 90 ডিগ্রি, সাইন 90 মানে 1, এখানেও 1, তাহলে মিউ 0 বাই 4 পাই ইকুয়াল টু 2 আই বাই এ মিউ 0 আই ডিভাইডেড বাই 2 পাই এ। এই ফর্মুলাগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা, এটার ইমপ্লিমেন্টেশন এইটার দিয়েই আমরা সমস্ত কটা ফর্মুলা করার চেষ্টা করব। এবার ধরো সেমি ইনফাইনাইট মানে এদিকে অসীম কিন্তু এদিকে এটা শেষ হয়ে গেছে, সেই জন্য এটা একদিকে মানে এই এন্ডে আমার ফিল্ডটা বের করতে হবে। তাহলে এক্ষেত্রে একটা হচ্ছে 90 ডিগ্রি আর একটা তো এখানে কোনো কোণ নেই, তার মানে এই কোণটা সোজা এখানে ঢুকে গেছে, তার মানে এটা হচ্ছে 0 ডিগ্রি। সো phi 1 equal to 90 degree and phi 2 equal to 0 degree। তো এটা ফর্মুলা কি দাঁড়াবে, b equal to mu 0 by 4 pi I by a। এটা হচ্ছে সেমি ইনফাইনাইট ভ্যালু। বেসিক্যালি একটাই ফর্মুলা আমরা এটা করব, এটার উপর অ্যাপ্লিকেশন করে যাচ্ছি আমরা। এটা হচ্ছে ইনফাইনাইট, এটা হচ্ছে সেমি ইনফাইনাইট। এবার এসো সার্কুলার লুপ অ্যান্ড আর্ক। সার্কুলার লুপের সেন্টার দেখো আমাদের ফর্মুলাটা কি, ডিবি ইকুয়াল টু মিউ 0 বাই 4 পাই আই ডিএল সাইন থিটা বাই এ স্কোয়ার। তাহলে এই ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য এখানে ডিএল আর এ দেখো মিউচুয়ালি পারপেন্ডিকুলার আছে, তাহলে মিউচুয়ালি যদি পারপেন্ডিকুলার থাকে তাহলে কি হবে, ডিবি ইকুয়াল টু মিউ 0 বাই 4 পাই আই ডিএল সাইন 90 বাই এ স্কোয়ার। তাহলে টোটাল ম্যাগনেটিক ফিল্ড কি হবে, বি ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডিবি। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিবি মানে হচ্ছে মিউ 0 বাই 4 পাই আই বাই এ স্কোয়ার ক্লোজ ইন্টিগ্রেশন অফ ডিএল। এখানে ক্লোজ ইন্টিগ্রেশন অফ ডিএল মানে কি, দ্যাট উইল কাম 2 পাই এ। এই যে সার্কেলটার সার্কামফারেন্স বা পরিধি, এটাকে কাটাকুটি করো, বি ইকুয়াল টু মিউ 0 আই বাই 2 পাই এ। The coil has n turns, কুণ্ডলীর n সংখ্যক পাক থাকে, তাহলে b equal to mu 0 ni by 2a, b equal to mu 0 ni by 2a। এটা হচ্ছে সার্কুলার কয়েলের সেন্টার। তোমাদের মনে করিয়ে দিই, যখন আমরা ইলেকট্রিক ফিল্ড করেছিলাম, ইলেকট্রিক ফিল্ড করার সময় কিন্তু আমরা এখানে সেন্টারে পেয়েছিলাম 0 ইলেকট্রিক ফিল্ড, কিন্তু আমরা যখন একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের মিড পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বের করছি তখন কিন্তু এটা নন জিরো, বি ইকুয়াল টু মিউ 0 ni বাই 2a। তাহলে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের মিড পয়েন্টে ফিল্ড কত দাঁড়ালো, ফিল্ড দাঁড়ালো মিউ 0 ni বাই a, n হচ্ছে এর নাম্বার অফ টার্নস। এবার যদি ধরো একটা বৃত্তচাপ নিই, একটা আর্ক নিই, তাহলে কি হবে, এখানে এখানে পুরো বৃত্তটা নেই, কিন্তু এখানে শুধু একটা আর্ক আছে। দেখো এর মধ্যে দিয়ে একটা আই কারেন্ট যাচ্ছে, তাহলে এখানে একটা এলিমেন্টারি লেংথ নিলাম ডিএল,
তাহলে ডিএল নিলে তো সেই ডিএল রেডিয়াসের সঙ্গে লম্বভাবে থাকবে। তাহলে ডিভি ইকুয়াল টু মিউ 0/4 পাই আই ডিএল সাইন 90 বাই এ স্কোয়ার। তাহলে মিউ 0/4 পাই আই বাই এ স্কোয়ার ইন্টু ডিএল, এখানে সাইন 90 এক হয়ে গেছে। তাহলে টোটাল ম্যাগনেটিক ফিল্ড, একে আবার ইন্টিগ্রেট করি, দেখো ডিএল কে ইন্টিগ্রেট করলে পাবো এল। এল মানে কি? এল মানে তো হচ্ছে এ থিটা, এটা তোমাদের জানা আছে, এল ইকুয়াল টু এ থিটা। তাহলে এ থিটা যদি বসাই তাহলে বি ইকুয়াল টু মিউ 0/4 পাই আই বাই এ ইন্টু থিটা। এটা হচ্ছে একটা আর্কের জন্য, মানে যখন সার্কেলটা পুরো নেই, একটা সামান্য একটা অ্যাঙ্গেল আছে। এবার দেখো তোমাদের এখানে একটা জিনিস আমি শিখিয়ে দিই, তোমরা বাড়িতে এটা অনুশীলন করবে। যদি থিটা একটা পুরো সার্কেল হয়ে গেল, তাহলে থিটাটা কত হবে? 360 ডিগ্রি। সেক্ষেত্রে এই এর ভ্যালুটা কত হবে বলো? এর ভ্যালুটা হবে 2 পাই। তাহলে 2 পাই এখানে কেটে দাও, এখানে 2 আসবে, দেখো সার্কেলের ফিল্ডটাই পেয়ে যাবে। এবার আমরা বের করছি কি না, ম্যাগনেটিক ফিল্ড অন দ্য অ্যাক্সিস অফ এ সার্কুলার কারেন্ট ক্যারিং লুপ। এবার আমাদের কাছে এই সার্কেলটা রয়েছে, আর এই পয়েন্টে আমরা ম্যাগনেটিক ফিল্ড বের করছি। দেখো ওপরে আমরা একটা এলিমেন্টারি লেন্থ নিয়েছি ডিএল, নিচেও আমরা একটা এলিমেন্টারি লেন্থ নিয়েছি ডিএল। তাহলে ডিএল হলে এই ডিএল এর ডিরেকশন এই দিকে, এইখানে যে ডিএল নেবো এই ডিএলটা এই দিকে। আর এটা কি না, এটা হচ্ছে সার্কুলারের মধ্যে এটা একটা ট্যানজেন্ট, এটা একটা ট্যানজেন্ট। তাহলে ট্যানজেন্ট আর রেডিয়াসের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। সেই একই লজিক, ডিএল আর ট্যানজেন্ট, এই দেখো এইটা আর এইটা 90, এটা আর এটা 90, তার মানে এটাও 90। তাহলে আমাদের ফর্মুলা কি হবে? ডিবি ইকুয়াল টু মিউ 0/4 পাই আই ডিএল সাইন 90 বাই আর স্কোয়ার। তাহলে মিউ 0/4 পাই আই ডিএল বাই আর স্কোয়ার। এখন সমস্যাটা যেটা হবে, তুমি যদি তোমার ডান হাতের এখানে কারেন্টের দিক দিয়েছে, তার মানে এই জায়গাটায় এই ওপরের পোর্শনটায় কারেন্ট কোথায় যাবে না, কারেন্ট এই দিকে যাবে। তা তোমার ডান হাতের বুড়ো আঙুল নাও আর পি পয়েন্টকে কার্ল করো, করলে কি হবে? ভেতরের দিকে ফিল্ড পাবে। এইখানে এসো, কারেন্ট কোন দিকে যাচ্ছে? কারেন্ট এই দিকে যাচ্ছে। তোমার ডান হাতের বুড়ো আঙুল নাও, এই দিকে নাও, এই দিকে পয়েন্টটাকে নাও, কার্ল করো, কোথায় পাবে? বাইরের দিকে। তার মানে এই যে ডিবি আর এই ডিবি পরস্পর 90 ডিগ্রিতে বিপরীত দিকে রয়েছে। এটা তো অ্যাকচুয়ালি 3 ডাইমেনশনের ছবি, আমরা 2 ডাইমেনশনে এঁকেছি, সেই জন্য বোঝা যাচ্ছে না। তাহলে একটা ফিল্ড এই দিকে আর একটা ফিল্ড বোর্ডের ভেতর দিকে। তাহলে এইখানে এই অ্যাঙ্গেলটা থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা। এবার দেখো এই ডিবি আর এই যে ট্যানজেন্ট বা এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্স এদের মধ্যে অ্যাঙ্গেল কত? 90। তা আবার এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত? 90। তাহলে মাঝখানের এই অ্যাঙ্গেলটা কমন অ্যাঙ্গেল, তাহলে এটা যদি থিটা হয় এটাও থিটা। একই লজিক, এইটা আর এইটা, এই দুটো লাইন 90 ডিগ্রি, এইটা আর এইটা 90 ডিগ্রি, এটা কমন অ্যাঙ্গেল, তাহলে এটা যদি থিটা হয় এটাও থিটা। তাহলে ডিবি কে আমরা দুটো কম্পোনেন্টে ভাঙতে পারি, ডিবি সাইন ডিবি কস, ডিবি সাইন ডিবি কস। এখানে দেখো এটা যেহেতু ডায়ামেট্রিক্যালি সিমেট্রিক, মানে প্রত্যেকটা পয়েন্টের একটা ডায়ামেট্রিক্যালি অপোজিট পয়েন্ট আছে, তাহলে ডিবি কস উইল ক্যান্সেল ইচ আদার, পড়ে থাকবে কি? ডিবি সাইন। তাহলে ডিবি সাইন কম্পোনেন্ট ইজ দ্য এফেক্টিভ কম্পোনেন্ট ফর দ্য ক্যালকুলেশন অফ দ্য ইলেকট্রিক ফিল্ড। তড়িৎ ক্ষেত্র নির্ণয়ের ক্ষেত্রে ডিবি সাইন থিটাটা আমাদের কাছে উল্লেখযোগ্য, বা ডিবি সাইন থিটাটা আমরা মেজার করতে পারবো। যদি আমাদের সমগ্র পরিবাহীর জন্য হয়, মানে গোটা পরিবাহীটার জন্য, তাহলে বি ইকুয়াল টু কি হবে? ইন্টিগ্রেশন ডিবি। তাহলে ইন্টিগ্রেশন ডিবি, তাহলে ইন্টিগ্রেশন ডিবি, ডিবি করলে কি হবে? অনলি সাইন কম্পোনেন্টটা আমাদের নিতে হবে। রাদার এখানে ডিবি এক্স ও করে দিতে পারো তোমরা, যে মিউ 0/4 পাই আই ডিএল বাই আর স্কোয়ার ইন্টু সাইন থিটা। সাইন থিটা বাইরে চলে এলো, কারণ ইট ইজ আ কনস্ট্যান্ট। মিউ 0/4 পাই আই বাই আর স্কোয়ার সাইন থিটা ইন্টিগ্রেশন ডিএল। তাহলে ডিএল কে ইন্টিগ্রেশন করলে হবে 2 পাই আর সাইন থিটাকে করলে ক্যাপিটাল আর বাই স্মল আর। তোমাদের যদি আগের ছবিটা আরেকবার দেখানো হয়, দেখো এটার রেডিয়াসটা ধরেছিলাম আর এটা ধরেছিলাম আর, তার মানে সাইন থিটা মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, মানে হচ্ছে সাইন থিটা মানে ক্যাপিটাল আর বাই স্মল আর। তাহলে কি দাঁড়ালো? মিউ 0 I আর স্কোয়ার ডিভাইডেড বাই 2r³। তাহলে বি ইকুয়াল টু মিউ 0 I আর স্কোয়ার ডিভাইডেড বাই 2r³। আর কিউবের জায়গায় আমরা কি লিখতে পারি? আর মানে কি? আর মানে কি? এই আরটা মানে কি? এটা হাইপোটেনিউস, তার মানে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার।
তার রুট ওভার। তাহলে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের রুট ওভার মানে হচ্ছে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার পাওয়ার হচ্ছে 3/2। 3/2 আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার পাওয়ার হচ্ছে 3/2। যদি কুণ্ডলীর এন সংখ্যক পাক থাকে তাহলে বি ইকুয়াল টু কি হবে, মিউ জিরো এন আই বাই আর স্কোয়ার, নিচে 2 ক্যাপিটাল আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার পাওয়ার হচ্ছে 3/2। তাহলে ম্যাগনেটিক ফিল্ড দেখো বি মিউ জিরো বাই 4 পাই, 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার মানে সরি 2, এখানে যদি আমরা মিউ জিরো বাই 4, কারণ এটার একটা ডেফিনেট ভ্যালু আছে, সেই জন্য এই টার্মে যদি আমরা লিখতে চাই তাহলে এটা খুব ভালো হয় যে এইখানে তো কোনো পাই নেই, তাহলে আমি মিউ জিরো বাই 2 পাই আনলাম, এখানে একটা উপরে পাই দিয়ে গুণ করলাম, একটা 2 দিয়ে গুণ করলাম, তাহলে এই ফরম্যাটে আমরা নিয়ে আসতে পারি। তাহলে সবসময় মনে রাখবে যে মিউ জিরো বাই 4 পাই মানে 10⁻⁻⁷, সেইটাকে হিসেবের মধ্যে ইজি আনার জন্য আমরা এখানে মিউ জিরো বাই 4 পাই করি। তাহলে বি ইকুয়াল টু মিউ জিরো বাই 4 পাই 2n পাই আর স্কোয়ার ইন্টু আই, আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার পাওয়ার 3/2। এবার দেখো পাই আর স্কোয়ার মানে কি, পাই আর স্কোয়ার মানে হচ্ছে কয়েলের এরিয়া মানে এ, তার মানে এটা হয়ে গেল ক্যাপিটাল এ। দেখো এখানে কি হচ্ছে 2n, ওটা হয়ে গেল ক্যাপিটাল এ, এটা আই, আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের পাওয়ার 3/2। এইখানে NIA বলে যে টার্মটা হলো n ইন্টু আই ইন্টু এ, এটাকে আমরা বলি ক্যাপিটাল এম। ক্যাপিটাল এম ইকুয়াল টু n ইন্টু এ ইন্টু আই, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। অর্থাৎ যেমন আমরা ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট করেছিলাম, তেমনি ম্যাগনেটিজম করতে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট কি ছিল, যে কোনো একটা চার্জ আর তাদের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বা তাদের মধ্যে ডিস্টেন্স, ডাইপোল মোমেন্ট ম্যাগনেটের পোল আর ম্যাগনেটের দুটো পোল থাকে তাদের মধ্যে দূরত্বের গুণফল যেটা, সেটাকে হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট বা চৌম্বক দ্বিমেরু ভ্রামক। তাহলে এম ইকুয়াল টু এন ইন্টু এ ইন্টু আই, এন আই যে টার্মটা থাকে এই টার্মটাকে বলে অ্যাম্পিয়ার টার্নস। এখন যদি এই ইকুয়েশন ধরে একটা লেখচিত্র আঁকা যায়, গ্রাফ আঁকা যায়, তাহলে বুঝতেই পারছো এক্স এর সময় এক্স ইকুয়াল টু যদি ক্যাপিটাল আর মানে রেডিয়াস বসাই তাহলে ম্যাগনেটিক ফিল্ড ম্যাক্সিমাম হবে, তারপরে এক্স এর ভ্যালু বেড়ে গেলে বি এর ভ্যালু কমে যাবে, তাহলে গ্রাফটা হবে এই রকম। কারণ এক্স ইকুয়াল টু আর এ হচ্ছে বি ম্যাক্সিমাম, আর এক্স ইকুয়াল টু ইনফিনিটিতে হচ্ছে বি ইকুয়াল টু 0। দেখো আমরা আজকের এই ক্লাসটায় শুধুমাত্র বায়োসেভার্ট ল পড়েছি, আর কিচ্ছু পড়বো না, ওই বায়োসেভার্ট ল নিয়ে আমাদের কনসেন্ট্রেশন হবে। তাহলে দেখো এখানে আমরা কিছু সমস্যা করি। এ ওয়্যার ইজ প্যারালাল টু ওয়ান আর্ম অফ এ স্কোয়ার কারেন্ট ক্যারিং লুপ which also carries current. Now at any point A within the coil the magnetic field will be less than the magnetic field produced due to the loop only, more than the magnetic field produced due to the loop only, equal to either or 0. দেখো এই যে লুপটা, এই একটা স্কোয়ার লুপ আছে আর এর পাশে একটা কারেন্ট লুপ আছে, তাহলে এখানে একটা পয়েন্ট কোথায় আছে, পয়েন্ট আছে উইদিন দ্য কয়েল, এই কয়েলের মধ্যে একটা কোনো জায়গায় পয়েন্ট আছে। তাহলে বেশ, কয়েলের মধ্যে যদি থাকে, তুমি মনে করে এখানে বুড়ো আঙুল বসালে, তাহলে পয়েন্টটা এর মধ্যে আছে, তাহলে কার্ল ইউর হ্যান্ড মানে কার্ল যদি করো তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা কোথায় যাবে, ভেতরের দিকে। এখানে বসাও, কার্ল করো, কোথায় যাবে, ভেতরের দিকে। এখানে বসাও, কার্ল করো, কোথায় যাবে, ভেতরের দিকে। এখানে ওপরে বসালো ওই একই, ভেতরের দিকে। আর এদিকে যদি বসাও, কার্ল করো, ভেতরের দিকে যাবে। তাহলে ম্যাগনেটিক ডিরেকশনটা তোমাদের তো থাম্ব রুল দিয়ে বলেছি, তার মানে এখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা হবে সেটা হবে এই লুপটার জন্য ম্যাগনেটিক ফিল্ড যেদিকে হবে, এই লুপটার জন্য এই যে কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের জন্য ম্যাগনেটিক ফিল্ড একই দিকে হবে। তাহলে টোটাল ম্যাগনেটিক ফিল্ড কি হবে, টোটাল ম্যাগনেটিক ফিল্ড হবে এই কয়েলের জন্য ম্যাগনেটিক ফিল্ড প্লাস এটার জন্য ম্যাগনেটিক ফিল্ড। তাহলে ম্যাগনেটিক ফিল্ড সবসময় এই কয়েলের যা ম্যাগনেটিক ফিল্ড হবে তার চাইতে বেশি হবে। তাহলে কি আমরা উত্তর করেছি, উত্তরটা হচ্ছে বি, মোর দ্যান দ্য ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস ডিউ টু দ্য লুপ অনলি, মানে লুপ যা তৈরি কারেন্ট যা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে তার থেকে বেশি। কারণ এই এ যে কন্ডাক্টরটা এ যে ফিল্ড তৈরি করবে আর এই লুপ যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে দুটোই কিন্তু একই দিকে ভেতরের দিকে হবে, ইনওয়ার্ড হবে, as the magnetic field produced by for both of them in the same direction। সেই জন্য এখানকার ফিল্ডটা লুপের, শুধুমাত্র লুপের জন্য যে ফিল্ড হবে তার থেকে বেশি হবে।
নেক্সট, a current of 10 ampere is established along a long wire along positive z direction. তার মানে একটা তার আছে, সে z ডিরেকশনে তার কারেন্ট যাচ্ছে। The magnetic field B at the point 1 meter, 0, 0। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা কি? মিউ 0/4 2I বাই ডি। মিউ 0/4 মানে 10⁻⁻7 2 × 10 ডিভাইডেড বাই I। তাহলে তুমি এখান থেকে হিসেব করলে তুমি কি পাচ্ছ? 2 × 10⁻�6 টেসলা। তার মানে 2 × 10⁻6 টেসলা মানে 2 মাইক্রো টেসলা। এবার মাইক্রো টেসলা যদি হয়, তুমি এইদিকে আঙুলটা ধরো, আর পি কোথায় আছে? পি তোমার আছে এই দিকে। তাহলে ডেফিনেটলি এই যে এখানে বলেছে ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য পয়েন্ট 111 মানে কি? সেটা এক্স অ্যাক্সিসের ওপর আছে। তাহলে তুমি এটাকে এইখানে বুড়ো আঙুল ধরো, পি পয়েন্টকে কার্ল করো, পি পয়েন্টকে কার্ল করলে ওর ম্যাগনেটিক ফিল্ড হবে ওয়াই ডিরেকশন। দেখো কোথায় আছে? প্রথমে আমরা ভ্যালুটা বের করলাম 2 মাইক্রো টেসলা, হয় বি না হলে ডি হবে। অ্যালং এক্স অ্যাক্সিস তো হবে না, কারণ এক্স অ্যাক্সিস উপর পয়েন্ট আছে, তাহলে অ্যালং পজিটিভ জেড অ্যাক্সিস। তার মানে বুড়ো আঙুলটা এই ধরলে, তোমার হাতটাকে কার্ল করলে পি পয়েন্টের দিকে আঙুলগুলোকে বাঁকালে কি হবে? তুমি দেখবে ম্যাগনেটিক ফিল্ডটা ওয়াই অ্যাক্সিসে বরাবর রয়েছে। বারবার যে কোনো সিচুয়েশনে করতে গেলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা এই কার্ল করে করে প্র্যাকটিস করো, দেখবে কার্ল করে প্র্যাকটিস করলে কিন্তু ম্যাগনেটিক ডিরেকশন সম্পর্কে তোমাদের কনফিডেন্স গ্রো করে যাবে। এখানে দেখো ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য পয়েন্ট পি। এবার পি মানে ওই যেমন আগের অঙ্কটায় করলাম স্কোয়ার লুপ, এখন এই স্কোয়ার লুপের ম্যাগনেটিক ফিল্ডটা বের করতে হবে। কি করে আমরা বের করব? এখানে দেখো যে কোনো একটা আর্ম আমি বলে দিলাম, যে কোনো একটা আর্ম এ বি বলে দিলাম। তাহলে এখান থেকে এটাকে জয়েন করবো, এটা মিড পয়েন্ট, এখান থেকে জয়েন করবো, এখান থেকে জয়েন করবো, তাহলে এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি। তাহলে আমরা এটা একটা লিনিয়ার কন্ডাক্টর, তা লিনিয়ার কন্ডাক্টরের মধ্যে ফিল্ড কি? মিউ 0/4 I বাই ডি সাইন φ1 প্লাস সাইন φ2। এখানে φ1 আর φ2 দুটোই হচ্ছে 45 ডিগ্রি, দুটোই হচ্ছে 45 ডিগ্রি। এবার উল্টো দিকে সোজা দিকে মাপার তো আর কোনো ব্যাপার নেই, কারণ আমরা অলরেডি ফর্মুলার মধ্যে সেই জন্য এটাকে প্লাস করে দিয়েছি। তাহলে মিউ 0/4 a/√2, তাহলে a/√2 মানে কি? এখানে দেখো সাইন 45 আর সাইন 45 মানে 1/√2 1/√2। তার মানে এটাকে ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে মিউ 0I√2/πa। এবার আমি তো ওখানে তোমাদের দেখালাম, এখানে পি পয়েন্ট মানে এই ঘুরে এসো, এইখানে এসো, এই ঘুরে এসো, এখানে এসো, এই ঘুরে এসো, এখানে বসাও, এই ঘুরে এসো, সবই সামনের দিকে চলে এসছে। তার মানে এটা হচ্ছে আউটওয়ার্ড। চারটে বাহুতেই আউটওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। অল দ্য 4 fields আর আউটওয়ার্ড। তাহলে ক্যাপিটাল বি ইকুয়াল টু 4b1। তাহলে এই যে ফিল্ড হবে তার 4 গুণ হয়ে যাবে। একই রকম ভাবে আমরা বের করেছি কি একটা এবিসি ট্রায়াঙ্গেল, তার সেন্টারে এবিসি ট্রায়াঙ্গেল সেন্টার মানে হচ্ছে কি? সেন্টার মানে হচ্ছে এইটা একটা, এই যে বাহুটা, এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, বুঝতেই পারছো এখানে এ লিখে দেওয়া আছে, তার মানে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। এই যে এখান দিয়ে এটা টানলে এটা লম্বও হবে, এটা মধ্যমাও হবে, মিডিয়ান হবে, অলসো পারপেন্ডিকুলার হবে। তাহলে পারপেন্ডিকুলারের 1/3 মানে পারপেন্ডিকুলার কততে ইন্টারসেক্ট করে? 2:1। তাহলে 2:1 মানে এটা হচ্ছে 1/3, 1/3 অফ দিস। তাহলে আমাদের এই হিসেবটাই করতে হবে। আগে হিসেবটা করতে হবে কি? পিডি কত? তাহলে পিডি হচ্ছে √3/2 ইন্টু এ। এটা হচ্ছে হাইট বা মিডিয়ান। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে হাইট আর মিডিয়ান সমানই হয়। √3/2 ইন্টু এ, তার 1/3 করলাম a/2√3। তাহলে এই পিডি টুকু আমার বেরিয়ে গেল। তাহলে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু এসি বা বিসি যাই বলো না কেন, তাহলে কি হবে? b1 ইকুয়াল টু মিউ 0/4 I বাই a 2√3, কারণ সাইডটা হচ্ছে 2√3, সাইন 60 প্লাস সাইন 60। তা সাইন 60 মানে কি? সাইন 60 মানে কত? সাইন 60 মানে √3/2, এটাও মানে √3/2, মানে শুধু √3। এই দেখো এই √3 ওপরে উঠে গেল, মানে ক্যালকুলেশনটা করলে এলো মিউ 0I ডিভাইডেড বাই 2πa ইন্টু 3। অবভিয়াসলি তুমি ফিল্ড খোঁজো, এই বুড়ো আঙুল ধরো পি পয়েন্টে যাও, এই বুড়ো আঙুল ধরো পি পয়েন্টে যাও, এইখানে বুড়ো আঙুল ধরো পি পয়েন্টে যাও, সব কটাই হচ্ছে ইনওয়ার্ড। তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ড হবে ইনওয়ার্ড। সো টোটাল ম্যাগনেটিক
all the magnetic field in one direction, মানে একই দিকে চৌম্বক ক্ষেত্র ক্রিয়া করছে, সো টোটাল ম্যাগনেটিক ফিল্ড B ইকুয়াল টু 3B1, মানে এই যে জিনিসটা পাবো তাকে 3 দিয়ে গুণ করে দেব। তাহলে এটা আমাদের গেল একটা স্কোয়ার লুপ, এটা আমাদের গেল একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল লুপ। এবার দেখো এখানে বলেছে ম্যাগনেটিক ফিল্ড অ্যাট P, Pটা কোথায়? এইখানে। কারেন্ট ক্যারিং কন্ডাক্টর কতটুকু? এতটুকু। তাহলে এখান থেকে তো আগে পারপেন্ডিকুলার ডিস্টেন্স টানতে হবে, টানলাম, এটাকে এক্সটেন্ড করে এখানে একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স টানলাম, তাহলে এখানে একটা অ্যাঙ্গেল 60 ডিগ্রি, আর এটা আমাদের দিয়ে দিয়েছে 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি দিয়েছে, এটা 30 ডিগ্রি, তাহলে একটা φ1 হচ্ছে 60, আর φ2 কোথায় হবে বলো তো? φ2 হবে এখান থেকে বাকিটুকু, এখান থেকে এই যে কোথায় আছে তারটা তো এখানে, তাহলে এইটা যদি একটা অ্যাঙ্গেল হয়, এই যে জিনিসটা, এই জিনিসটা হবে এই পুরোটা ঘুরে আসো, তবে তো φ2, এখান থেকে এই ঘুরে আসতে হবে, তবে φ2, তার মানে এখানে φ2 কত হবে? এই দেখো এটা φ1 বলেছি, তাহলে এটা φ2, তাহলে এখানে তো কিছু নেই, তাহলে φ2 মানে কোথায় যাবে? এখান থেকে ঘুরে এই অবধি, তাহলে এটা পুরোটা 360, 360 থেকে 30 বাদ দাও, 360 থেকে 30 বাদ দিলে দেবে 330, 330, তাহলে sin 60 প্লাস sin 330, sin 330 কে আমরা লিখতে পারি sin মাইনাস sin 30, তাহলে এখানে আমরা বসালাম sin 60 মানে √3/2, sin 30 মানে হাফ, এখানে টোটাল ভ্যালুটা বসাও, ভ্যালুটা বসিয়ে তুমি দেখো এখান থেকে বুড়ো আঙুল ফেলো, এটার ফিঙ্গার কার্ল করো, তাহলে দেখবে এটা ভেতরের দিকে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড হবে ইনওয়ার্ড। এবার দেখো এখানে বলেছে ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য পয়েন্ট ও, ও কোথায়? এখানে অ্যাট দ্য পয়েন্ট ও, তার মানে সেন্টারে, তাহলে এখানে আমাদের কি করতে হবে? ডিবি ইকুয়াল টু μ0/4 পাই I dl sin 90 ডিগ্রি ডিভাইডেড বাই a স্কোয়ার, তাহলে ডিবি ইকুয়াল টু μ0/4 পাই I/a স্কোয়ার ইন্টিগ্রেশন ডিএল, কারণ sin 90 হয়েছে গেছে 1, তাহলে ডিএল কে ইন্টিগ্রেট করলে কি হবে? পাই এ, ডিএল কে যদি তুমি ইন্টিগ্রেট করো পাই এ, কারণ এটা একটা সেমি সার্কুলার লুপ, পাই এ, তাহলে বি ইকুয়াল টু μ0I/4a। স্বাভাবিকভাবেই তুমি যদি ডিরেকশন চাও এই বুড়ো আঙুল বসাও, মানে ভেতরের দিকে, এখানে ডিরেকশনটা কি হবে? ইনওয়ার্ড হবে। যে কোনো অঙ্ক করতে গেলে এই চ্যাপ্টারে ডিরেকশন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ডিরেকশন ছাড়া কিন্তু কাজ হবে না। যেমন ধরো এইখানে এটা দুটো কেস দেওয়া আছে, এটার সেন্টার আর এটার সেন্টার, দুটো সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড, কিন্তু দেখো দুটো কেসে দেওয়া আছে, এটায় কারেন্ট দুটো একই দিকে যাচ্ছে, এটায় কারেন্ট দুটো অপোজিট দিকে যাচ্ছে। যখন কারেন্ট একই দিকে যাচ্ছে এই বুড়ো আঙুল বসাও, ওতে কার্ল করাও সামনের দিকে, এই বুড়ো আঙুল বসাও, ওতে কার্ল করাও সামনের দিকে, তাহলে দুটো ম্যাগনেটিক ফিল্ডই হবে অ্যাডিটিভ। তাহলে এখানে হবে μ0, যেহেতু এখানে নাম্বার অফ টার্নস এক, μ0I1 ডিভাইডেড বাই 2R1, μ0R2 ডিভাইডেড বাই 2R2, সো এটা অ্যাডিটিভ। আর ম্যাগনেটিক ফিল্ড তো তোমাদের দেখালাম, দুটোই হচ্ছে আউটওয়ার্ড। এখানে দেখো এখানে যখন উপরের কারেন্টটা ধরছো এটা আউটওয়ার্ড, আর এই কারেন্টটা যদি ধরো তাহলে এটা হচ্ছে ইনওয়ার্ড। এখন দুটো ম্যাগনেটিক ফিল্ড হবে μ0I1 ডিভাইডেড বাই 2R1, μ0I2 ডিভাইডেড বাই 2R2। অবভিয়াসলি R1 ছোট, R2 অনেক বড়, তাহলে R1 যদি ছোট হয়, R2 যদি অনেক বড় হয়, তার মানে এই জিনিসটা অনেক বড়, এই জিনিসটা অনেক ছোট, তার মানে এটা ডমিনেটিং ফিল্ড, তাহলে এটা মাইনাস এটা হবে μ0/2 I1/R1 I2/R2, তাহলে এটা কোথায় হবে? এই ফিল্ডটা কোথায় হবে? কারণ এটা ইনওয়ার্ড ছিল, ইনওয়ার্ড ডমিনেটিং, তার মানে রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ড, মানে তোমরা যদি মনে করো দুটো ফোর্স, একটা ফোর্স বড় আর একটা ফোর্স ছোট, দুটো দুদিকে ক্রিয়া করছে, তাহলে রেজাল্টেন্ট ফোর্স কোন দিকে হবে? বড় ফোর্স এদিকে ক্রিয়া করছে। ঠিক তেমনি ভাবে এখানে এই ম্যাগনেটিক ফিল্ডটা বড়, এই ম্যাগনেটিক ফিল্ডটা বড় হওয়ার জন্য এটা যেদিকে ক্রিয়া করছে রেজাল্টেন্ট ফিল্ডও সেদিকে ক্রিয়া করবে, তার মানে এটা হবে ইনওয়ার্ড। ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য পয়েন্ট ও, ধরো এরকম একটা জিনিস দেওয়া আছে তোমার কাছে, এটা ছবিটা তো দেওয়াই আছে, এটা আমাদের বলে দিয়েছে আলফা, এ বি সি ডি, কারেন্ট যাচ্ছে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে এ। তাহলে আমাদের কোথায় আমাদের চারটে পার্ট, এ থেকে বি একটা পার্ট,
বি থেকে সি একটা পার্ট, সি থেকে ডি একটা পার্ট, ডি থেকে এ একটা পার্ট, চারটে পার্ট। এখানে দুটো রেডিয়াস বলেছে R1 আর বড়টা হচ্ছে R2। এখন দেখো এই চারটে পার্টের মধ্যে ভালো করে খেয়াল করো, এই যে বিসি, বিসি বাহুটার ওপরেই ও পয়েন্ট রয়েছে। দ্য পয়েন্ট লাইজ অন দ্য লিনিয়ার কন্ডাক্টর, তার মানে ইট ক্যানট প্রডিউস ফিল্ড, কারণ সাইন φ1 ও 0, সাইন φ2 ও 0। তার মানে এইখানে ও পয়েন্টে বিসি কোনো কারেন্ট, এই ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারবে না। একই রকম ভাবে ডিএ কোন রকম ম্যাগনেটিক ফিল্ড এখানে তৈরি করতে পারবে না। তাহলে এইটা আর এইটা বাদ পড়ে রইল কি এ আর এ। তাহলে এটা সেই আর কে যেমন ম্যাগনেটিক ফিল্ড যে ফর্মুলাটা করেছিলাম সেটা আমরা অ্যাপ্লাই করব, μ0/2 I/R1 আলফা, যেহেতু এটা ডিগ্রিতে দেওয়া আছে, α/2π রেডিয়ানে নিয়ে এলাম। এখানে ফিল্ডটা কত হবে, B1 আমরা কাকে বলেছি, B1 হচ্ছে সিডি পার্ট। লক্ষ্য করো এখানে যদি তুমি বুড়ো আঙুল বসাও তাহলে এটা হবে ইনওয়ার্ড। দেখো এখানে আমরা ম্যাগনেটিক ফিল্ড রেখেছি ইনওয়ার্ড। আর ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু এবি পার্ট, ওপরের অংশটা, ওপরের অংশে তুমি বুড়ো আঙুল বসাও কোথায় পাবে, এটা হচ্ছে আউটওয়ার্ড। দেখো এখানে ম্যাগনেটিক ফিল্ডটা আউটওয়ার্ড, μ0I ডিভাইডেড বাই 2R2 μ/2π আউটওয়ার্ড। এ আর বিসি আর এডি লিনিয়ার পার্ট, সেই জন্য B3 আর B4 0, যেটা আমি আগেই বললাম যে ওটা হচ্ছে অন দ্য লাইন, সেই জন্য ম্যাগনেটিক ফিল্ড 0। এবার দেখো এই দুটোর মধ্যে, এই দুটো তো একই জিনিস কিন্তু R1 ছোট, তার মানে এটা বড়। তাহলে B1 মাইনাস B2, and obviously A হচ্ছে ডমিনেটিং ভেক্টর, তাহলে তার রেজাল্টেন্ট ডিরেকশন হবে ইনওয়ার্ড। বিষয়গুলো খুব কঠিন নয়, বিষয়গুলো খুব সোজাই, শুধু দুটো জিনিস হচ্ছে, এক ফর্মুলা মনে রাখতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে, প্লাস ডিরেকশন। এবার এখানে দেখো এরকম একটা জিনিস দিয়েছে, এইটুকু, এই পোর্শনটা হচ্ছে ইনফিনিটি, এটা একটা সেমি সার্কেল, এখানে একটা লিনিয়ার। দেখো এবার আমার চাই ও পয়েন্ট, আমার তিনটে পার্ট, এই একটা পার্ট, এটা হচ্ছে সেমি ইনফাইনাইট লুপ, সেমি ইনফাইনাইট লিনিয়ার কন্ডাক্টর, এটা সেমি সার্কুলার লুপ, আর এটা তো হচ্ছে একটা তার। এখন এই তারটার ওপর দেখো ও পয়েন্টটা রয়েছে, তার মানে এই থার্ড পার্ট কোন রকম ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারবে না। এটা কিন্তু প্রথমে আগে লক্ষ্য করতে হবে যে পয়েন্টটা কোনো কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের উপরে আছে কিনা। তাহলে এইটা একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের উপরে আছে, সেই জন্য এই পোর্শনটা, মানে এই যে থার্ড অংশটা, এ কোনো রকম ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারবে না। যা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে পোর্শন 1 অ্যান্ড পোর্শন 2। তাহলে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু পার্ট 1, এই এক নম্বর দেখো এটা হচ্ছে সেমি ইনফাইনাইট। সেমি ইনফাইনাইট মানে B1 ইকুয়াল টু μ0/4π I/R সাইন, এটা সাইন 90 হবে, সাইন 90 বাই সাইন 90 প্লাস 0, সাইন 90 প্লাস 0। সাইন 90 প্লাস 0 মানে কত, সাইন 90 হচ্ছে, এটা সাইন 90 প্লাস 0, তাহলে এটা কত হচ্ছে μ0I/4πR, μ0I/4πR। এটা 30 মতো দেখাচ্ছে, এটা কিন্তু 90, এটা তোমরা একটু কারেকশন করে নেবে। ডিউ টু পার্ট 2, এই যে পার্ট 2, এটার ক্ষেত্রে কি হবে, এটা একটা সেমি সার্কুলার লুপ, তাহলে B2 ইকুয়াল টু μ0/2 I/R, আর বাইরে হচ্ছে হাফ। এখন আমি ইনওয়ার্ড আউটওয়ার্ডে পরে আসছি। পার্ট 3, এ কোনো রকম ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে না। এবার তুমি আবার ডান হাতের বুড়ো আঙুল ও ধরো, তাহলে 1 নম্বর পার্ট যে ফিল্ডটা তৈরি করেছে সেটা ভেতরের দিকে, দেখো 1 নম্বরের পার্টের ফিল্ড হচ্ছে ইনওয়ার্ড। 2 নম্বর পার্টের জন্য তুমি আবার বুড়ো আঙুল ধরো, ও দাও ভেতরের দিকে, তার মানে এটাও ইনওয়ার্ড। মানে দুটো ফিল্ড, মানে 1 নম্বর এবং 2 নম্বর যে ফিল্ড তৈরি করেছে দুটোই কিন্তু ভেতরের দিকে, 3 নম্বর কোনো ফিল্ড তৈরি করেনি। তার মানে ফিল্ড গুলো হবে অ্যাডিটিভ, বি ইকুয়াল টু B1 প্লাস B2 প্লাস B3। তাহলে B1 আর B2 ভ্যালু বসালাম, রেজাল্টেন্ট যে ফিল্ড হবে এটার তো কোনো সংশয়ই থাকবে না, দুটোই ইনওয়ার্ড, তার মানে রেজাল্টেন্ট ফিল্ডও ইনওয়ার্ড হবে। চলো পরেরটায় দেখি। For a given system, the magnetic field at the point P, বলে এরকম দেয়া আছে। দেখো এখানে ডট ক্রস ক্রস ডট, ডট মানে হচ্ছে কি, ডট মানে হচ্ছে সামনের দিকে এগিয়ে আসছে, আর ক্রস মানে কি পিছনের দিকে যাচ্ছে। তাহলে দেখো এখানে দুটো কন্ডাক্টর, এটা হচ্ছে
2.5 মিটার, এটা 5, তাহলে মিড পয়েন্ট এই আছে। দেখো ফার্স্ট কন্ডাক্টরের মধ্যে বুড়ো আঙুল বসাও ভিতরের দিকে, সেকেন্ড কন্ডাক্টরের মধ্যে বুড়ো আঙুল বসাও বাইরের দিকে। এই যে ফার্স্ট পিটাকে কার্ল করো, কোথায় যাচ্ছে? ভিতরের দিকে, এখানে বসাও, এটাকে ঘুরিয়ে কার্ল করতে হবে মানে সামনের দিকে। তাহলে দেখো প্রথমে আমরা যেটা করছি সেটা হচ্ছে কোথায়, μ0/4π 2I1/d। এখন 2I1 মানে 2 × 5 নিচে আড়াই, তাহলে 5 × 2 = 10, আড়াই করলে এটা হচ্ছে 4 টেসলা। এখানে ম্যাগনেটিক ফিল্ডটা কোথায় যাচ্ছে? ভিতরের দিকে, সেই জন্য এটা ক্রস ফিল্ড। আর B2 কত? μ0/4π 2 × 2.5/2.5 মানে μ0/4π × 2 টেসলা। এটা কোথায়? বাইরের দিকে, আমাদের দিকে। তাহলে এই দুটো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কোনটা বড় হলো? ডেফিনেটলি এইটা বড়। তাহলে এখান থেকে আমরা করছি রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ড B1 - B2, তাহলে μ0/4π 4 - 2 করলে 2 হয়, তাহলে এখানে একটা 2 হয়। এবার প্রশ্ন হচ্ছে এখানে ডমিনেটিং কে? ডমিনেটিং B1 কি ফিল্ড ছিল? ক্রস ফিল্ড, তাহলে এখানেও হবে আমাদের ক্রস ফিল্ড। প্রতিটা ক্ষেত্রেই তোমাকে দুটো জিনিস, দুটো স্টেপ, একটা হচ্ছে প্রপার ফর্মুলা আর একটা হচ্ছে প্রপার ডিরেকশন। প্রপার ফর্মুলা অ্যান্ড প্রপার ডিরেকশন। এ স্কোয়ার লুপ, পরেরটা দেখো, এ স্কোয়ার লুপ অফ সাইড এ ইজ শোন ইন দ্য ডায়াগ্রাম, ফাইন্ড দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাট পি কোথায়? এখানে। এই একটা স্কোয়ার লুপ আছে, কারেন্ট এখান থেকে এন্ট্রি নিচ্ছে, এই যাচ্ছে গিয়ে এই বেরিয়ে যাচ্ছে, এখান থেকে এন্ট্রি নিচ্ছে এই বেরিয়ে যাচ্ছে। দেখো এখানে চারটে দিক, 1 2 3 4। এবার দেখো এই পি পয়েন্টটা 2 এর ওপর অবস্থিত। পি পয়েন্ট ইজ লাইং অন দ্য পার্ট 2, পি পয়েন্ট ইজ লাইং অন দ্য পার্ট 1। তাহলে 1 আর 2 কোন রকম ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারবে না, যা তৈরি করবে 4 আর 3। তাহলে 4 আর 3 যদি ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, এ দেখো 1 and 2 cannot produce magnetic field on the line, 3 and 4 will produce the magnetic field of equal magnitude in opposite direction। কারণ দেখো এই যে এর কাছে এইটা হচ্ছে লম্ব দূরত্ব, তুমি বুড়ো আঙুল ফেলো এইটা, কারণ এটা বর্গাকার, এই বুড়ো আঙুল ফেলো ভেতরের দিকে, এখানে তুমি বুড়ো আঙুল ফেলো বাইরের দিকে। এই যে এখানে বুড়ো আঙুল ফেলছো ভেতরের দিকে, এখানে বুড়ো আঙুল ফেলো, কার্ল করো, পিটা বাইরের দিকে। তার মানে এও যে ম্যাগনেটিক ফিল্ড পি বিন্দুতে তৈরি করছে, এও সেই একই magnetic field of same magnitude. They are producing part 3 and part 4, but they are in opposite direction, so resultant field will be 0। কোনো ক্যালকুলেশন করার দরকার নেই। এটা দেখো, এটা দেখেই অনেকে মানে যদি কনফিউশনে পড়ে যায় যে এখানে আমার ক্যালকুলেশন করার দরকার, না ক্যালকুলেশন করার দরকার নেই। আমি কি বলেছি, প্রথমে তুমি মেজার করবে যে কোনো একটা ডায়াগ্রাম বা যে কোনো একটা ফিগার দেয়া থাকলে আগে খেয়াল করতে হবে যে কোন পার্টের ওপর পয়েন্টটা রয়েছে, তাহলে সেই পার্ট দুটো মানে সে লিনিয়ার যদি হয়, সে কোনো রকম ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে না, তৈরি করবে এখানে 3 আর 4, কিন্তু যেহেতু এটা স্কোয়ার, ডিরেকশন সমান, তার মানে এই তারটা এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, এই তারটা এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড, দুটো তার আইডেন্টিক্যাল। দেখো এটারও এন্ডে, এটারও এন্ডে, তো সুতরাং এটা দুটোই সেম ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, কিন্তু তাদের ডিরেকশন উল্টো, তাহলে রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ড হবে 0। এটা দেখো, এটা একটা সার্কুলার কারেন্ট ক্যারিং কয়েল। কিরম আসছে, কারেন্ট এখান থেকে এন্ট্রি নিচ্ছে, এদিকে যাচ্ছে I1, এদিকে যাচ্ছে I2, এদিকে আবার I হয়ে ফেরত আসছে। তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ড ওতে জানতে চাওয়া হয়েছে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু আর্ক ACB, এই যে ACB কি হবে, μ0/2π I1/r θ/2π। আর বুড়ো আঙুল দাও, বুড়ো আঙুল বসিয়েই ডান দিকে দেখো, থাম রুল, ইউজ থাম রুল, অলওয়েজ ইউজ থাম রুল। It is come outward. Magnetic field due to arc ADB. ADB means this upper portion. So μ0/2 I2/r 2π minus theta divided by 2π, and obviously this field is inward. তুমি এখানে বুড়ো আঙুল ধরো, ওটা ভেতরের দিকে যাবে, this field is inward। তাহলে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু 2 ইনার পার্ট কি আছে, ইনার পার্ট মানে হচ্ছে এইটা, এই পোর্শনটা আর এই পোর্শনটা। দেখো এর ওপরও ও পয়েন্ট রয়েছে, এর ওপরও ও পয়েন্ট রয়েছে, এরা কোনো ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারবে না। টু লিনিয়ার পার্ট, এই যে লিনিয়ার অংশ দুটো কোন রকম ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারবে না।
এবার দেখো এটা সিম্পল, এটা হচ্ছে দুটো রেজিস্ট্যান্স যা প্যারালাল কানেকশন করা আছে। I1 ওপরেরটা যদি R2 ধরি, I2 R2 I1 R1, তাহলে এদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স সমান। তাহলে L2 R2 I1 R1, I2 R2 এর জায়গায় কি লিখবো, রো L2/A, I1 এর জায়গায় লিখবো রো L1/A। তাহলে এখান থেকে সব কেটে কুটে গেলে I2 L2 I1 L1। এবার L2 এর জায়গায় কি লিখবো, R 2π - থিটা, আর এটাই R থিটা। তাহলে আর আর গেল কেটে, আর মানে এখানে রেডিয়াস, কিন্তু আর মানে রেডিয়াস, রেডিয়াস কেটে গেল। তাহলে কি হলো, I2 2π - থিটা I1 × থিটা। তাহলে এই দুটো সমান। তাহলে রেজাল্টেন্ট ফিল্ড দেখো, একটা আউটওয়ার্ড একটা ইনওয়ার্ড। অবভিয়াসলি যেটা বড়, এইটা বড়, এটা আগে এটা পরে রয়েছে। তাহলে এখান থেকে যদি আমরা কমন নিই μ0/2 1/r/2 পাই, তাহলে আমার কি থাকে, I1 থিটা মাইনাস I2 2π - থিটা। দেখো এই দেখো I1 থিটা আর I2 2π - থিটা, এরা সমান, সেই জন্য এটা হচ্ছে 0। সেই জন্য একটা সার্কুলার কয়েলে যদি আউটসাইড থেকে কারেন্ট ঢোকে, তাহলে তার কিন্তু ম্যাগনেটিক ফিল্ড হয় 0। ফর এ কারেন্ট ক্যারিং কয়েল দ্য নাম্বার অফ টার্নস হচ্ছে 100। একটা কারেন্ট ক্যারিং কয়েলের নাম্বার অফ টার্নস হচ্ছে 100, এরিয়া হচ্ছে 2 মিটার স্কোয়ার। ইফ ইট ক্যারিজ 1 অ্যাম্পিয়ার কারেন্ট, ইটস ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট আমি কি বলেছিলাম, NIA। সেই সার্কুলার কয়েল অন দ্য অ্যাক্সিস করার সময় NIA, N হচ্ছে 100, I হচ্ছে 1, আর A হচ্ছে 2 মিটার স্কোয়ার। তার মানে 2 × 100 মানে 200 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। তাহলে আজকের ক্লাসে আমরা কি করলাম, আজকের ক্লাসে আমরা শুধু বায়ো-স্যাভার্ট লটা করলাম। শুধু, এখানে অনেকগুলো পার্ট আছে, পার্ট ভেঙে ভেঙে আমরা যাব। এখানে আজকের ক্লাসে আমরা করলাম বায়ো-স্যাভার্ট ল। আগের ক্লাসগুলোর মতোই তোমাদের বলবো, স্ক্রিন ভিডিও পজ করে তোমরা লেখাটা লিখে ফেলতে পারো, লিখে ফেলতে পারো না, লিখে ফেলবে, তাতে তোমাদের উপকারী হবে। আর যে তোমাদের হাতের কাছে যে টেক্সট বই আছে, যেগুলো তোমাদের স্কুল থেকে তোমাদের টিচাররা দিয়েছেন, সেই বইয়ের অঙ্কও তোমরা করতে পারো। আর তোমাদের যদি কোনো মতামত থাকে, তাহলে তোমরা সেটা ওই কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো। আর কি কি বিষয়ে তোমাদের অনলাইন বা ডিজিটাল প্ল্যাটফর্মে ভিডিও চাই, সেটাও তোমরা জানাতে পারো। কাউন্সিল সেটাকে অবশ্যই এন্টারটেইন করবে। আশা করি ক্লাসগুলো তোমরা বুঝতে পারছো। ক্লাসের ব্যাপারে আর কি কি তোমাদের জানার দরকার, বা আর কি কি আমার কাউন্সিলের তরফ থেকে ইমপ্রুভমেন্ট করা দরকার, সেটাও তোমরা ওই কমেন্ট সেকশনে জানাতে পারো। বা চ্যাপ্টার সংক্রান্ত বা বিষয় সংক্রান্ত, অবভিয়াসলি আমি যখন ফিজিক্স পড়াচ্ছি, এই ফিজিক্স ক্লাসেও যদি তোমাদের কিছু জানার থাকে, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখবে। দেখা হবে আর একটা ভিডিওতে। বাই।